দোলনা বড়ই অদ্ভুত জিনিস। বড় থেকে ছোট সব মানুষই এই দোলনার প্রতি আকৃষ্ট থাকে। আর থাকারই কথা, কারণ এই দোলনাতে বসলেই আমরা চলে যাই আমাদের অতীতের বাল্য বয়সে, যেখানে ছিল না রাগ, অভিমান আর কারো প্রতি হিংসা। মনের সুখে এবং আনন্দে শুধু দোলনাটাই চড়ে যেতাম। দোলনা এক ধরনের আমাদের মনের আনন্দের স্রোত। তবে সব দোলনায় যে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসবে এমনটা কিন্তু নয়। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দোলনা। গল্পটি লিখনে আছেন অনিন্দিতা, গল্প পাঠে সুব্রত, পঙ্কজ। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সবকিছুই কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো ধরনের মিল থাকে তা অবশ্যই কাকতালীয়। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দোলনা। দোলনা। গভীর রাত, চারিদিকে পিনপতন নীরবতা। শ্রাবণের মেঘে ঢাকা আকাশে চাঁদ যেন মুখ লুকিয়ে আছে। কেবল ছিটে ফুটো আলো এসে পড়ছে পৃথিবীর বুকে। এমনই এক থমথমে রাতে গ্রামের মধ্যখানে থাকা এক রায়বাড়ির উঠান থেকে ভেসে আসছিল এক অদ্ভুত খসখসে শব্দ। শব্দটা ছিল এক দোলনার। অবিরাম খসখস আওয়াজ, যেন কেউ অদৃশ্যভাবে সেটাকে দুলাচ্ছে। রায় পরিবার ছিল গ্রামের এক পুরনো এবং সম্ভ্রান্ত পরিবার। তাদের বাড়িতে ছিল এক অপূর্ব কারুকার্য খচিত কাঠের দোলনা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল। এই দোলনাটা ছিল বাড়ির ছোট্ট মেয়ে মাধবীর। সেটা তার খুব প্রিয়। মাধবী ছিল প্রাণচঞ্চল এক কিশোরী, যার সারাটা দিন কাটতো এই দোলনাটার উপর বসেই। সে দোলনার উপর বসে গুনগুন করে গান গাইতো, কখনো আবার বাবার কাছে গল্প শুনতো, আবার কখনো মায়ের হাতের কাজও সে এই দোলনাতে বসেই দেখতো। দোলনাটা ছিল তার একান্ত সঙ্গী। তার শৈশবের সব স্মৃতি, হাসি কান্না জড়িয়েছিল ওটার সাথেই। কিন্তু মাধবীর বয়স যখন মাত্র 12, তখন এক ভয়াবহ ঝড় বৃষ্টির রাতে সব শেষ হয়ে গেল। আকাশ চিরে নামা এক বজ্রপাত সরাসরি আঘাত হানে তাদের বাড়ির উঠোনে। সে সময় মাধবী নাকি ওই দোলনাতেই বসেছিল। বজ্রপাতের বিকট শব্দ আর তার আলোর ঝলকানি সোজাসুজি আঘাত করে মাধবীকে, এবং সেই জায়গাতেই মাধবী প্রাণ ত্যাগ করে যায়। এই ঘটনায় তার মা বাবা একেবারে ভেঙে পড়ে। মেয়ে হারানোর সুখে তারা কি করবে বুঝতে পারছে না। তারা এই শোকটা আর কাটিয়ে উঠতে পারছিলেন না। আর দোলনাটাও অদ্ভুতভাবে সেই জায়গা থেকে সরানো যাচ্ছিল না। আর যদি কোনো অবস্থায় সরানো হতো, সে আবারও সেই পুরনো জায়গায় চলে আসতো। এই ঘটনায় গ্রামের মানুষজন বলতো, মাধবীর আত্মা নাকি ওই দোলনার মায়া কাটিয়ে উঠতে পারেনি। সে আজও এই দোলনার মধ্যে বসে আছে। সময়ের সাথে সাথে এই দোলনাটা একেবারে অভিশপ্ত হয়ে ওঠে। তারপর থেকে রায় পরিবারের বাড়িতে এক কালো অভিশাপ নেমে আসে। একে একে এই বাড়ির অনেকজন সদস্য এক অজানা কারণে মৃত্যু হয়ে যায়। তাদের মৃত্যুর কোনো হদিশ পাওয়া যায় না।
এরপর এই বাড়ির কিছু সংখ্যক লোক এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে মাধবের মা বাবা সেই কালের ছায়া থেকে মুক্তি পাননি। তাদেরও এক অজানা কারণে ওই বাড়িতেই মৃত্যু হয়ে যায়। এখন সেই রায় পরিবারের বাড়িটা অচল। এতে আর কোনো জনমানুষ থাকে না এবং গ্রামের কোনো মানুষের মধ্যে এত সাহস আর নেই যে ওই বাড়িতে গিয়ে জায়গাটা দখল করবে। ওই বাড়িটা এখন ঝোপঝাড়ে পরিণত হয়েছে। তবে ওই বাড়িটার থেকে এখনো সেই দুলনার দুলানির শব্দটা গ্রামবাসীরা শুনতে পায়। কোনো এক বাচ্চার হাসি, কান্না, সমস্ত শব্দই ওই বাড়ি থেকে ভেসে আসে। তবে অদ্ভুত ব্যাপার, ওই বাড়িতে আর কোনো মানুষ থাকে না। তাই গ্রামবাসীরা ওই বাড়িটাকে ভূতিয়া বাড়ি বলে আখ্যা দেন। মাধবীর খুড়তুতো ভাই। মাধবী যখন জন্ম নিয়েছিল তার খুড়তুতো ভাই তখন জন্ম হয়নি। তবে তার কাকা পালিয়ে গিয়ে অন্য জায়গায় একটি বিয়ে করেন এবং সেখানেই তার খুড়তুতো ভাইয়ের জন্ম হয়। কালক্রমে তার খুড়তুতো ভাই এবার পূর্ণবয়স্কের যুবকে পরিণত হয় এবং সে বড় হয়ে তার ওই পুরনো বাড়ির অধিকার জমাতে সে ওই বাড়িতে আসে। সাথে তার এক বন্ধুকেও নিয়ে এসেছিল। সে ভেবেছিল তার বন্ধুকে ওই বাড়িটা বিক্রি করে দেবে, কারণ সে একজন প্রপার্টি ডিলার ছিল। বুঝলি বন্ধু, তুই যদি ওই বাড়িটা বিক্রি করতে পারিস তাহলে অনেক টাকা লাভ করতে পারবি। আমার বাবা, আত্মীয় স্বজন সবাই এই বাড়িটা ভুতুড়ে বাড়ি বলে সবাই এই বাড়ি ছেড়ে চলে গেছেন। তারা বলতেন আমার দিদি মাধবীর আত্মা নাকি ওই বাড়িতে বাস করত। সে নাকি একে একে এই পরিবারের সব মানুষকে মারতে শুরু করেছিল। তাই সবাই এই বাড়ির ধন সম্পদ সব কিছু রেখে পালিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আমার বাবাও ছিলেন একজন। আচ্ছা বন্ধু, তোর কি এইসব গল্প সত্যি মনে হয়? হা হা হা, এটা কোনো কথা হলো বন্ধু? এই যুগে থেকে যদি ভূতের গল্প বিশ্বাস করতে হয় তাহলে লোকেরা কোথায় যাবে? এটা শুধু একটা মিথ্যে গুজব। হয়তো দেখ, তারা অন্য কোনো কারণে মারা গেছেন। পরবর্তীকালে তারা এটা ভূতের নাম দিয়ে চালিয়ে গেছেন। আর তাদের মনে সাহসও এতটা নেই যে ওই বাড়িতে থেকে সত্যিটা যাচাই করবে। তাই হয়তো সবাই পালিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুই একদম সত্যি কথা বলেছিস। হ্যাঁ চল, তাড়াতাড়ি করে পা চালা। ওই বাড়িটার সন্ধান আমার আগে তোকে দেখিয়ে দেব। চল তাড়াতাড়ি। তারপর দীপ্ত তার বন্ধুকে নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে যায় ওই বাড়ির দিকে। তার বাবা তাকে বলে দিয়েছিলেন ওই বাড়িটা কোন জায়গায় হবে এবং সাথে একজন গ্রামের লোককেও নিতে বলেছিলেন। সে ওই বাড়িটার ম্যাপ দেখিয়ে দেবে। কাকু, হরিপদ কাকু, আপনি কি বাড়িতে আছেন? কে কে তুমি? কি চাই? আসলে কাকু, আমি শহর থেকে এখানে এসেছি। আপনি আমাকে চিনবেন না। কি চাই? তোমার পরিচয় দাও। কাকু, আমি ওই রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে। কাকু, আমার বাবা সুশান্ত চৌধুরী। আমার বাবা আপনার সাথে যোগাযোগ করার জন্য বলেছিলেন। ও, তুমি সুশান্তর ছেলে? আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। না কাকু, আমাদের বসলে হবে না। আমরা একটা উদ্দেশ্যে এখানে এসেছি। কি উদ্দেশ্য তোমাদের? কাকু, আমাদের ওই পুরনো বাড়িটা বিক্রি করতে চাই। কাকু, আমার জন্ম তো এখানে হয়নি, তাই আমি ওই বাড়িটার সঠিক সীমানা জানি না। বাবা আমাকে বলেছেন আপনি নাকি ওই বাড়িটার
পুরো সীমানাটা জানেন। কাকু, আপনি একটু দয়া করে আমাদের সাথে চলুন। আমি আমার বন্ধুকেও নিয়ে এসেছি। সে আমাদের ওই বাড়িটা দেখবে এবং অন্য কোনো জায়গায় বিক্রি করিয়ে দেবে। হ্যাঁ, সব কিছুই তো ঠিক আছে। তোমরা কি এই বাড়ির সম্বন্ধে কিছু জানো না? সুশান্ত কি তোমাদের ওই বাড়িটার সম্বন্ধে বলেনি? হ্যাঁ কাকু, হ্যাঁ, বাবা আমাদের সব কিছু বলেছেন। কিন্তু আপনি এই বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না, ওতে আমরা বিশ্বাস করি না। কাকু, আপনি একটু দয়া করে আমাদের সাথে চলুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, কিন্তু আমি ওই বাড়িতে প্রবেশ করব না। দূর থেকে ওই বাড়ির সীমানাটা আমি তোমাদের দেখিয়ে দেব, কিন্তু আমি তোমাদেরও বলবো ওই বাড়িতে প্রবেশ করো না, কারণ ওই বাড়িতে মাধবীর আত্মা থাকে। তবে বৃদ্ধ লোকের কোনো কথার তারা এত গুরুত্ব দিল না। তাদের শুধু একটাই জিদ, তারা ওই বাড়িটার সীমানা জানতে চায়, যাতে তার বন্ধু সেই বাড়িটাকে বিক্রি করতে পারে। তারপর তারা তিনজন রওনা দেয় সেই বাড়িটির দিকে। ওদিকে বিকেল গড়িয়ে এসেছি। সেই বৃদ্ধ লোক তাদের বাড়ির সীমানাটা তাদের দেখিয়ে দেন এবং তাদের সীমানাটা দেখিয়ে দিয়ে তাদের চলে আসার কথা বলেন। তবে এক্ষেত্রে দীপ্ত তাকে না করে দেয়। কাকু, আপনি এবার চলে যান। আমি আমার পিতৃ সম্পত্তিটা ঘুরে দেখতে চাই। কেমন ছিল আমার বাবার আগের বাড়িটা, আমি একবার ঘুরে দেখি। যান কাকু, যান, আপনি বাড়িতে চলে যান। বৃদ্ধ লোক তাদের অনেক বোঝানোর চেষ্টা করেন যে সেই বাড়িতে না যেতে। তবে দীপ্ত আর তার বন্ধু এতে রাজি হয়নি। তারা সাহস দেখিয়ে ঝোপঝাড় ঠেলে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে যায় এবং বৃদ্ধ লোক বাধ্য হয়ে তিনি তার বাড়িতে চলে আসেন। দীপ্ত আর তার বন্ধু ঝোপঝাড় ঠেলে তাদের পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটা দেখেই তারা দুজন চমকে যায়। একেবারে চকচকে সেই বাড়িটা, যেন কেউ খুব যত্নে রেখেছে সেই বাড়িটাকে। এবং বাড়িটার সামনেই রয়েছে সেই দোলনাটা। বন্ধু, একই দেখছি আমরা। এতদিন ধরে এই বাড়িটা মানবহীন হয়ে পড়ে রয়েছে, কিন্তু এই বাড়িটা ভিতর থেকে এত ঝকঝকে সুন্দর। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে এই বাড়িটা যেন কেউ খুব যত্নে রেখেছে। তার কথার উত্তরে তার বন্ধু বলে, বন্ধু, বাড়িটা তো ঝকঝকেই ছিল হয়তো, তার মধ্যে এই আগাছাগুলো সেই বাড়িটাকে ধুলো বালি সমস্ত কিছু থেকে বাঁচিয়ে রেখেছে। তার জন্য হয়তো এই বাড়িটা এইভাবে ঝকঝকে রয়েছে। তাছাড়া শুনলি না সেই বৃদ্ধ লোক কি বলল? সেই বৃদ্ধ লোক বলল যে এই বাড়িতে কোনো জনমানুষ আসে না, আর যে জায়গাতে জনমানুষ আসে না সেই বাড়িটা তো সুন্দর থাকবেই। এই বলে তারা দুই বন্ধু এগিয়ে গেল সেই বাড়িটির দিকে। ধীরে ধীরে তারা দুজন ঘরের ভিতরে প্রবেশ করলো এবং একে একে স্পর্শ করে দেখলো সেই পুরনো যুগের জিনিসপত্রগুলি। তারপর দু একটা জিনিস দীপ্ত তার সাথেও নিল। সে বলল, এইসব আমার বাবার পুরনো ব্যবহৃত জিনিস। দুই একটা জিনিস আমার সাথে নিয়ে যাই স্মৃতির জন্য। তারপর তারা দুজন কিছু জিনিস তাদের সাথে নিয়ে নেয়। ঘর থেকে বেরিয়ে আসতেই তাদের চোখ পড়ে সেই দোলনার উপর, এবং সেই দোলনাটা এতটাই সুন্দর ছিল যে তারা আর লোভ সামলাতে পারেনি। দীপ্ত দৌড়ে গিয়ে সেই দোলনার উপর বসে যায়। আহা, কি সুন্দর এত দোলনা! এত সুন্দর কারুকার্য করা দোলনা। মনে হচ্ছে এই দোলনাটা এখনই কেউ তৈরি করে এনেছে। আমার ইচ্ছে করছে এই দোলনাটা সাথে করে নিয়ে যাই। এই বলতেই দোলনাটা যেন এবার জীবন্ত হয়ে ওঠে এবং এই দোলনাটা নিজে থেকেই দুলতে শুরু করে দেয়।
একই বন্ধু, একই করছিস তুই? আমি পড়ে যাব তো, আস্তে দুলা। তখন তার বন্ধু ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি কি বললি? আমি তো এখানেই, এই দেখ পুরনো কিছু জিনিস পেয়েছি। দীপ্ত তার বন্ধুকে তার সামনে থেকে তার পায়ের নিচে মাটি চলে যায়। তাহলে তাকে কে এইভাবে দুলাচ্ছে, এই ভয়ঙ্করভাবে দুলাচ্ছে যেন তাকে কেউ ঠেলে আকাশে পাঠিয়ে দেবে। কে কে এটা করছে? থামা থামা বলছি, দুলনাটা থামা। তার সাথেই শুরু হয়ে যায় কোনো বাচ্চার হাসি কান্না মেশানো শব্দ, যেন কোনো বাচ্চা মেয়ে খুব আনন্দ পাচ্ছে। এই ভয়াবহ মুহূর্তের মধ্যে তাদের মাথা কাজ করছিল না। এখানে কি সত্যি কোনো অলৌকিকের উপস্থিতি রয়েছে? এই ভয়ঙ্করভাবে দুলতে দুলতে হঠাৎ দীপ্ত সেই দুলনা থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। তারপরে ভেসে আসে এক মেয়ের কণ্ঠ। দীপ্ত, তুই আমার দুলনাটা নিতে এসেছিস? তুই আমার দুলনা কখনো নিতে পারবি না। আমি কাউকে ছাড়বো না দীপ্ত, তোকেও ছাড়বো না। আমার মা বাবা আমার দুলনাটা নিতে চেয়েছিল, তাদেরকেও আমি ছাড়িনি, তোকেও ছাড়বো না। তখন দীপ্ত ভয়ে পাগল হয়ে যাবে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়। সে পাগলের মতো গর্জে ওঠে, কে 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 তুমি? কি চাই? আমার সামনে এসো, সামনে এসো বলছি। তুমি আমাকে দেখতে চাও দীপ্ত? আমি মাধবী, আমি তোমার বড় দিদি হই। তুমি ছোট হয়ে বড় দিদির জিনিসে হাত দিয়েছো, এটা তুমি একদম ঠিক করোনি। আর তুমি এসেছো আমার এই বাড়িটাকে বিক্রি করতে দীপ্ত। এই বাড়িটা তুমি কখনো বিক্রি করতে পারবে না। আর আমিও আমার ছোট ভাইকে কখনো দেখতে পাইনি। ভাই, তুমি আজ থেকে আমার সাথে থেকে যাও। না না না, এটা কোনোভাবেই হতে পারে না। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তারপরে ভেসে ওঠে সেই বাচ্চা মেয়ের ছায়া। তার সমস্ত মুখ ফিকফিকে সাদা, চোখের নিচ সম্পূর্ণভাবেই কালো এবং তার লম্বা চুল মাটিতে আছড়ে আছে। এরকমই এক বাচ্চা মেয়ের ছায়া দেখে দীপ্ত কাঁপতে শুরু করে। দূরে সরে যাও, দূরে সরে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। একবার এক পা করে সেই বাচ্চা মেয়েটা এগিয়ে আসছে দীপ্তের দিকে। সেই বাচ্চা মেয়েটা দীপ্তের কাছে আসতেই হঠাৎ এক বজ্রপাত হয় এবং সেই বজ্রপাত সোজাসুজিভাবে আঘাত করে দীপ্তের বুকে, এবং সেই জায়গায় দীপ্ত অচেতন অবস্থায় পড়ে যায়। আর তার বন্ধু এই দৃশ্য দেখে ঝোপঝাড় ঠেলে পালিয়ে যায় সেই বাড়ি থেকে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প দুলনা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।